তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসে স্বার্থ পদাবলী থেকে যে 7খানা পদ নির্বাচিত রয়েছে তার পঞ্চমতম পদ। পদটার নাম হচ্ছে যেও না রজনী আজি লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী এই পরাণ যাবে। এই পদটি আজকের এই ক্লাসে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে যে দাদা বইয়ের ব্যাপারে আমরা কি করবো ওই স্বার্থ পদাবলী থেকে। তো আমার ছোট্ট একটা পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি যে ফালতু টাকা খরচ করে কোনো লাভ নেই। ঠিক আছে, যদি কারো ইচ্ছে থাকে বই কিনে নাও, তাহলে তপন বাবুর বইটা তোমরা কিনে নিতে পারো, ভালো বই, নিঃসন্দেহে ভালো বই। ঠিক আছে, তো আর যদি কেউ বই কিনতে না চাও তাহলে আমি এই ভিডিও ক্লাসটির শেষে ডিসক্রিপশনে তোমাদের যে 7খানা পদ রয়েছে সিলেবাসে সেই 7খানা পদের একটা পিডিএফ বানিয়ে একদম আলোচনা সমেত, ঠিক আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভে পৌঁছে যাবে, কোনো রকম পাসওয়ার্ড লাগবে না। সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে, তারপরে জেরক্স করে বার করে নেবে। ফালতু 150 টাকা কেন খরচ করতে যাবে? সেখানে তোমরা জেরক্স করে বার করে নিলে মোটামুটি তোমাদের 30-40 টাকার মধ্যে হয়ে যাবে। ফালতু টাকা খরচ করে কোনো লাভ নেই। আর অন্যান্য বন্ধু বান্ধবদেরকেও দিয়ে দেবে জেরক্সটা, তাহলে তাদেরও টাকাটা বেঁচে যাবে, তাই না? তো যাই হোক, তো দেখো এই যে পদটা রয়েছে, যেও না রজনী আজি লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে, এই পদের কিছু বেসিক তথ্য রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রবল চান্স থাকে এখান থেকে ওই তথ্যগুলো আসার, সেটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো প্রথম কথা কি হচ্ছে, যেমন আগের পদগুলোতে আমরা জেনেছিলাম যে কোন পর্যায়ের পদ, আমরা সেটাই প্রথমে জেনে নেব যে এটা হচ্ছে বিজয়া পর্যায়ের পদ। অর্থাৎ এখানেও আমরা দেখব যে মাতা মেনকার কন্যা বিচ্ছেদের কারণে যে বিরহ বেদনা সেটাই কিন্তু ফুটে উঠবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পদটির, এটা কিন্তু কোনো পদ নয় বা কোনো গান নয়। শাক্ত পদাবলীর যতগুলো পদ রয়েছে সেগুলো কিন্তু এক একটা গান। কেমন না, উমা সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত। উমা সঙ্গীত মানে হচ্ছে আগমনী ও বিজয়া পর্যায়ের মধ্যে যে সঙ্গীতগুলো থাকছে সেগুলো উমাকে কেন্দ্র করে যে সঙ্গীত, সেটা হচ্ছে উমা সঙ্গীত। ওটা আমরা আগমনী আর বিজয়াতে পাবো। আর ভক্তের আকুতি পর্যায়ে যেটা, সেটা হচ্ছে শ্যামা সঙ্গীত, অর্থাৎ জগৎ জননী রূপে যে সঙ্গীতটা গাওয়া হচ্ছে বা যে পদগুলো নির্মিত হচ্ছে সেগুলো হচ্ছে শ্যামা সঙ্গীত। ঠিক আছে, তো শাক্ত পদাবলীর প্রতিটা পদেই কিন্তু এক একটা সঙ্গীত, কিন্তু এটাকে আমরা সঙ্গীত বলতে পারি না। কেন? কেননা এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা কবিতা। কি জাতীয় কবিতা? না, এটা হচ্ছে একটা সনেট জাতীয় কবিতা। মজার বিষয় এখানে একটা, যে এই কবিতাতে মোট 14টা লাইন আছে এবং প্রতিটা লাইনে 14টা করে অক্ষর আছে। অর্থাৎ এই যে সনেট বা চতুর্দশপদী কবিতা যতগুলো আছে মাইকেল মধুসূদন দত্তের, প্রতিটা কবিতাই কিন্তু লাইনের সংখ্যা হচ্ছে 14টা এবং প্রতিটা লাইনে কিন্তু 14টা করে অক্ষর আছে। মানে বুঝতে পারছো এর কবিত্ব, তাই না? মারাত্মক একটা জায়গা অধিকার করে আছে। ঠিক আছে, বাংলা সাহিত্যের বুকে আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত। তো এইটুকুনি মনে রাখবে যে যদি পরীক্ষাতে প্রশ্ন এরকম ভাবে দিয়ে দেয় যে তোমাদের সিলেবাসে নির্বাচিত 7খানা পদের মধ্যে কোনটি সনেট জাতীয় পদ, ঠিক আছে, বা কবিতা, তখন কি লিখবে? তখন লিখবে যেও না রজনী আজি লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। এই পদটা হচ্ছে সনেট জাতীয় বা চতুর্দশপদী কবিতা। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের। কিন্তু তাহলে মনে প্রশ্ন জাগবে, তাহলে শাক্ত পদাবলীতে কেন স্থান দিল এই পদটাকে বা এই কবিতাটাকে? কারণ মাইকেল মধুসূদন দত্ত গিরিরানী অর্থাৎ মেনকার হয়ে এই পদে কথা বলেছেন। তিনি মেনকার হয়ে মেনকার যে বিরহ বেদনা সেটা নিজের উপরে ধারণ করে তার বিরহ বেদনাটাকেই কিন্তু প্রস্ফুটিত করেছেন এই কবিতায়। তাই শাক্ত পদাবলী যে সংকলন রয়েছে বা শাক্ত পদ যে সংকলন রয়েছে সেখানে কিন্তু এই পদটা স্থান পাচ্ছে। বোঝা গেছে? কারণ এই যে বিজয়ার সময় মাতা মেনকার যে বিরহ বেদনাটা শাক্ত পদকর্তারা যেভাবে তাদের পদে বা সঙ্গীতে প্রস্ফুটিত করেছেন, এখানে মাইকেল মধুসূদন দত্তও কিন্তু মেনকার হয়ে মেনকাকে নিজের হৃদয়ে রেখে ওর মতো জায়গায়, মানে ওকে কল্পনা করে ওর বেদনাকে নিজে ধারণ করে কিন্তু তিনি লিখেছেন এই পদটা বা এই কবিতাটা। সেজন্য শাক্ত পদ সংকলনে কিন্তু আমরা এই যেও না রজনী আজি লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে এই কবিতাটা কিন্তু আমরা লক্ষ্য করি। এটা হচ্ছে সনেট জাতীয় বা চতুর্দশ পদী একটা কবিতা মাইকেল মধুসূদন দত্তের। বুঝতে পেরেছো? দেখো বিজয়া পর্যায় কাকে বলে এর আগের ক্লাসে আমরা করেছি। যদি এই বিজয়া পর্যায় কাকে বলে, আগমনীয় বিজয়া পর্যায় কাকে বলে একসাথে যদি দেওয়া হয় তাহলে এটা কি হবে অ্যান্সার, এটা আমরা চতুর্থ ক্লাসে আলোচনা করে দিয়েছি। যখন আমরা আলোচনা করেছিলাম মনে রবে নিশি না হয়ে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান, ওটা আলোচনা করেছিলাম ওইখানে। তো পুরো জায়গাটা কিন্তু সেই জায়গাতে আলোচনা করা রয়েছে।
তো যদি তোমরা কেউ দেখে না থাকো বিজয়া পর্যায় কাকে বলে বা আগমনীয় বিজয়া পর্যায় কাকে বলে, তাহলে ওই আগের যে ভিডিও ক্লাস, চতুর্থতম যে ভিডিও ক্লাস, সেটা দেখে নেবে, ঠিক আছে? তো যাই হোক, আর এখান থেকে সেরকম কোনো তথ্য নেই। এখান থেকে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে এই পদটা সনেট জাতীয় একটা পদ, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা। ওকে, এবারে আমরা সরাসরি পদে চলে যাব, ঠিক আছে? তো দেখো, এই পদটা মাইকেল মধুসূদন দত্তের বিজয়া দশমী মানে বিজয়া পর্যায়ের একটা পদ। তো এখানেও কিন্তু আমরা সেম ঘটনা দেখতে পাবো। কেমন না, দশমীর প্রভাত হলেই মাতা মেনকার হৃদয় আবার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, কেননা তার কন্যা বিচ্ছেদে, কেননা তার কন্যা আবার চলে যাবেন কৈলাসপুরে। এরকমই একটা দেখতে পাবো। এই পদটাতেও কিন্তু একটা বিরহ জ্বালা আমরা দেখতে পাবো। তো যাই হোক, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি, মনোযোগ সহকারে শোনো। এই পদে কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাওয়ার মানে যেতে পারে, তো সেগুলোকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো একটু মনোযোগ সহকারে শুনবে। আগের পদগুলো থেকে এই পদটা একটু জটিল, হ্যাঁ? তো চল শুরু করা যাক। কি রয়েছে প্রথম যে দু লাইন, যে যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। প্রথম দু লাইনে মাইকেল মধুসূদন দত্ত মেনকার হয়ে কি বলছেন, যে যেও না রজনী, অর্থাৎ মাতা মেনকা বলছেন। রজনী শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আমরা আগের ক্লাসও জেনেছি। রজনী শব্দের অর্থ হচ্ছে রাত্রি। তাহলে এখানে কোন রাত্রির কথা বলা হচ্ছে? এখানে নবমী রাত্রির কথা বলা হচ্ছে। তো মাতা মেনকা এই নবমী রাত্রিকে কি বলছে না, যেও না, তুমি যেও না। কিভাবে যেও না, না আজি লয়ে তারা দলে, তারা দলে, তারা দল অর্থাৎ তারাদের দল। এই যে আমরা তারা পাই আকাশে, এই যে তারাদের যে দল, সেটা হচ্ছে তারাদের দল। তারা হচ্ছে রাত্রির সম্পদ, আর দিনের সম্পদ হচ্ছে, বা তারারা হচ্ছে রাত্রিকালীন সম্পদ, আর দিনের সম্পদ হচ্ছে সূর্য, তাই তো? তো মাতা মেনকা বলতে চাইছেন যে হে নবমী রাত্রি, তুমি তোমার তারা দলকে নিয়ে চলে যেও না। এখান থেকে একটা প্রশ্ন হয় যে যেও না রজনী আজি লয়ে তারা দলে, এখানে মাতা মেনকা তারা দলকে বা রজনীকে কেন যেতে বারণ করছেন? কারণ কি? কারণ যদি নবমী রাত্রি বা রজনী তার তারা দলগুলোকে নিয়ে চলে যায়, তাহলে পরবর্তী দিন দশমীর প্রভাতে দিনের সম্পদ উদিত হবে, অর্থাৎ সূর্য উদিত হবে। আর সূর্য উদিত হলেই মাতা মেনকার হৃদয়টা আবার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, কারণ উমাকে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। সে কারণেই মাতা মেনকা বলছেন যে রজনী, তুমি তোমার তারা দলকে নিয়ে চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে দশমীর প্রভাতে সূর্য উদিত হবে, আর সূর্য উদিত হলেই আমার কন্যাকে আবার চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। আবার আমাকে একটা দীর্ঘ প্রতীক্ষা চালাতে হবে কন্যার জন্য। আবার আমার হৃদয়টা, আমার ঘরটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। তাই তুমি যেও না। তারপরে কি বলছে না, বলছে গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। এখানে এই যে রজনী নবমী নিশিকে বা নবমী রাত্রিকে দয়াময়ী বলে চিহ্নিতকরণ করছেন মাতা মেনকা। কেন বলছে দয়াময়ী রজনী বা নবমী রাত্রি? গেলে তুমি, তুমি যদি চলে যাও তাহলে এ পরাণ যাবে, আমার প্রাণটা শেষ হয়ে যাবে, আমি মরে যাব। কারণ তুমি চলে গেলেই সকালবেলা দশমী প্রভাতে আমার উমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আর আমার উমা যদি শ্বশুর বাড়ি চলে যায় তাহলে আমি, আমার যে হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমি বিরহ জ্বালায় মরে যাব। সেই জন্য তুমি দয়াময়ী, বলছে তুমি দয়াময়ী, তুমি যদি দয়া করো তাহলে এই জায়গাটা আর তৈরি হবে না, অর্থাৎ আমার মেয়েকে আর যেতে হবে না। তাহলে দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গেলে তুমি দয়াময়ী, দয়াময়ী কাকে বলা হয়েছে না, দয়াময়ী বলা হয়েছে নবমী রাত্রিকে। কেন বলা হয়েছে? কারণ নবমী রাত্রি যদি মেনকাকে দয়া করেন তাহলে মেনকার কন্যা বিচ্ছেদ আর ঘটবে না, ঠিক আছে? অর্থাৎ উমাকে আর শ্বশুর বাড়ি যেতে হবে না, মেনকার কাছেই কিন্তু তার স্নেহের কন্যা, ভালোবাসার কন্যা উমা থেকে যাবেন। তাহলে বিচ্ছেদটা আর ঘটবে না, মেনকার হৃদয়ে বিরহ জ্বালাটা আর থাকবে না, আনন্দটাই থেকে যাবে।
তাই না? তো সেই জন্যই এখানে দয়াময়ী বলছে। দয়াময়ী কেন? কারণ নবমী রাত্রি যদি মাতা মেনকাকে দয়া করেন তবেই কিন্তু এই যে কন্যা বিচ্ছেদের যে বিরহ জ্বালা, সেই বিরহ জ্বালাটা কিন্তু মাতা মেনকার কাছে থাকবে না। ঠিক আছে, উমা তার কাছেই থেকে যাবে, দশমীর প্রভাত আর আসবে না। কারণ দেখো, তারা দলকে নিয়ে যদি নবমী রাত্রি না যায় তাহলে দিনের সম্পদ কি করে উদিত হবে? রাত্রির সম্পদ যদি রাত্রি হয়েই থেকে যায় তাহলে দিনের সম্পদ আর উদিত হচ্ছে না, তাই না? সূর্য আর উদিত হচ্ছে না। সেজন্যই বলছে তুমি যেও না, তুমি আমাকে দয়া করো। তুমি যদি দয়া করো তাহলে উমাকে আর শ্বশুরবাড়ি যেতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে পুরো জায়গাটা? ওকে, এই রকম ভাবেই আলোচনা করছি, রিপিট করে করে আমি আলোচনা করছি। ঠিক আছে, আর এই রিপিটেড জায়গাটা যদি তোমাদের অপছন্দ বা যদি ভালো না লাগে তাহলে আমাকে কিন্তু জানাবে। ঠিক আছে, আমি চাইছি যত রিপিট করছি হয়তো তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে, যে বেশি কথা বলে ফেলছি হয়তো, এরকম যদি মনে হয় জানাবে কিন্তু। ঠিক আছে, আমি চাই তোমরা অফলাইনের মতো করে ক্লাস করে এটা। ওকে, চল নেক্সট যে লাইনটা রয়েছে, যে উদিলে নির্দয় রবি উদয় অচলে নয়নের মণিমোর নয়নে হারাবে। এরপরে এই 2 লাইন, এরপরে কি বলছে? বলছে উদিলে নির্দয় রবি উদয় অচলে। উদয় অচলে, এই যে শব্দবন্ধটা রয়েছে উদয় অচলে, এটা একটা মিনিং আছে। সেটা কেমন না, শাস্ত্রে কথিত আছে, শাস্ত্রে বলা আছে যে পূর্ব দিকের যে পর্বত থেকে, ঠিক আছে, পূর্ব দিকের যে পর্বত থেকে সূর্য উদিত হয়, ঠিক আছে, সেই পর্বতটাকেই কল্পনা করে বলা হয় উদিত অচল। বোঝা গেল? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তো অবশ্যই লিখবে শাস্ত্রে কথিত আছে। শাস্ত্রে কথিত আছে, কিংবা শাস্ত্রে যদি নাও লেখো তাহলে কথিত আছে, কিংবা শোনা যায়, কিংবা বলা যায়, কিংবা বলা হয়ে থাকে, এইভাবে লিখতে হবে। যে বলা হয়ে থাকে যে পূর্ব দিকের পর্বত থেকে বা পূর্ব দিকের যে পর্বত থেকে সূর্য উদিত হয় সেই পর্বতকেই কল্পনা করে বলা হয় উদয় অচল। বোঝা গেছে? তো মাতা মেনকা বলছে, তো সেই কাল্পনিক পূর্ব দিকের পর্বত থেকে যদি সূর্য উদয় হয়, অর্থাৎ রবি মানে কি সূর্য, সূর্য উদিলে, সূর্য উদিত হয়, তাহলে কি হবে না নয়নের মণি মোর নয়নে হারাবে। নয়নের মণি, ঠিক আছে, মনে করো আমি যদি বলি আমার আমার চোখ আমার মণি, আমার চোখের মণি হারাবে। ঠিক আছে, তোমার চোখ, তোমার চোখের মণি তোমার চোখটা হারিয়ে ফেলবে, তাহলে কি তুমি জগৎ সংসারকে দেখতে পাবে? পাবে না তো। তাহলে এখানে নয়নের মণি, চোখের মণি, মাতা মেনকার চোখের মণিটাকে উমা। ঠিক আছে, এখানে চোখের মণি বলতে উমাকে বোঝানো হয়েছে। তাহলে কি হবে না, এই যে মাতা মেনকার চোখের মণি উমা কে এই 2 চোখ হারিয়ে ফেলবে। কখন না, যখন এই কল্পিত পূর্ব দিকের পর্বত থেকে নির্দয় রবি উঠবে দশমীর প্রভাতে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে সূর্যকে অর্থাৎ রবিকে নির্দয় কেন বলা হয়েছে? কারণ কি বলতো? কারণ নির্দয় মানে কি, যে দয়া করতে জানে না। অর্থাৎ সূর্য, মাতা মেনকার মনে হয়েছে সূর্য দয়াময়ী নয়, কারণ সূর্য নির্দয়, এর কোনো দয়া নেই, এ দশমীর প্রভাতে উঠবেই, আর দশমীর প্রভাতে সূর্য উদিত হলেই উমাকে চলে যেতে হবে। অর্থাৎ মাতা মেনকার বিরহ জ্বালা বেড়ে যাবে, মাতা মেনকার থেকে তার কন্যাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে এই দশমীর প্রভাত, অর্থাৎ এই দশমীর উদিত সূর্য। সেই জন্যই সূর্যকে মাতা মেনকা নির্দয় বলে চিহ্নিতকরণ করেছেন। যদি সাদামাটা অর্থে আমরা লিখতে চাই তাহলে আমরা লিখব যে মাতা মেনকার কাছে সূর্যকে নির্দয় বলে মনে হয়েছে, কারণ দশমীর প্রভাতে যদি সূর্য উদিত হয় তাহলে উমাকে কৈলাসে চলে যেতে হবে, অর্থাৎ শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। ফলে মাতা মেনকার সাথে কন্যার বিচ্ছেদ ঘটবে। তো এই মাতা মেনকার সাথে যে কন্যার বিচ্ছেদ ঘটবে, আবার মাতা মেনকাকে দীর্ঘ বিরহ জ্বালা সহ্য করতে হবে। ঠিক আছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে
মাতা মেনকা মনে করছেন বা বলতে চাইছেন সূর্য নির্দয়, ঠিক আছে, তার মধ্যে কোনো দয়া নেই। মাতা এই যে মাতৃ হৃদয়ের যে ব্যাকুলতার যে জায়গা, মাতৃ হৃদয়ের যে বিরহ জ্বালা, একটা মায়ের থেকে একটা কন্যাকে ছিনিয়ে নেবে এই দশমীর প্রভাত বা দশমীর সূর্য, ঠিক আছে, এই যে ছিনিয়ে নেওয়ার যে জায়গা, ঠিক আছে, দয়া যদি থাকতো তাহলে ছিনিয়ে নিতে পারতো, পারতো না, তাই না? সেই জন্য বলছে সূর্য তুমি নির্দয়, ঠিক আছে। সেই সূর্য দশমীর প্রভাতে যদি কল্পিত পর্বত থেকে, পূর্ব দিকের কল্পিত পর্বত থেকে সূর্য নির্দয় রবি অর্থাৎ সূর্য উদিত হয়, তাহলে কি ঘটবে না নয়নের মণি অর্থাৎ মাতা মেনকার চোখের মণি উমা কে মাতা মেনকা চোখেই হারিয়ে ফেলবে, অর্থাৎ আর দেখতে পাবে না, অনেক দূরে চলে যাবে, কৈলাসে চলে যাবে, চোখের থেকে ছাড়িয়ে চলে যাবে উমা, মাতা মেনকা। বোঝা গেছে? ওকে, এখানে কি হয়েছে যে নয়নের মণিমোর নয়নে হারাবে, এই লাইনটির মাধ্যমে পদকর্তা বা মাইকেল মধুসূদন দত্ত কি বোঝাতে চেয়েছেন, এটা কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে। তো যেটা বললাম, ঠিক আছে, তো তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো, অ্যান্সারটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে যদি আমি দেখি কোনো জায়গাতে অসুবিধা হচ্ছে তখন সেখানেই আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে সঠিক অ্যান্সার লিখে দেবো, ঠিক আছে। চল নেক্সট কি না 12 মাস তিথি, এটা সত্যি নয়, এটা হচ্ছে সতী, ঠিক আছে। দেখো 12 মাস তিথি এটা সত্যি দেওয়া আছে, যে বইয়ে সত্যি থাকবে সেটা কিন্তু ভুল, এটা সত্যি নয়, এটা হবে সতী, ঠিক আছে। সতী সাবিত্রীর নাম শুনেছ, সেরকমই সতী। ওকে, তো সতী বলতে এখানে নবমী নিশিকে সম্বোধন করা হয়েছে। কেন কেন নবমীকে সতী বলা হচ্ছে? আরে নবমী তো স্ত্রীলিঙ্গ, তাই না? নবমী তো স্ত্রীলিঙ্গ, ঠিক না? নবমী, দশমী, ঠিক আছে, অষ্টমী, এগুলো তো স্ত্রীলিঙ্গ। এর পুংলিঙ্গ কি হবে? নবমীর হবে নবম, দশমীর হবে দশম, অষ্টমীর হবে অষ্টম, তাই না? তো এর স্ত্রীলিঙ্গ হচ্ছে নবমী নিশি, দশমী, ঠিক আছে, অষ্টমী। তো এই যে নবমী, সেই জন্য এখানে এটা সতী হবে, নট সত্যি, ঠিক আছে। তো কি রয়েছে 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে পেয়েছি উমায় আমি। এরপরে কি বলছে? এরপরে বলছে সতী নবমী নিশি বা নবমী রাত্রি, তুমি কি জানো? বলছে 12 মাস তিথি, তিথি মানে হচ্ছে সিক্ত, তিথি মানে হচ্ছে সিক্ত, ঠিক আছে, আর সিক্ত মানেই হচ্ছে ভিজা, চোখের জলে ভিজে গেল না, একটা গান আছে, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা নেই কিছু একটা। তো তিথি মানে হচ্ছে কি বলতো, ভিজে থাকা, ঠিক আছে। তো কিসে ভিজে থাকছে? অশ্রু জলে ভিজে থাকছে। কত দিন ধরে ভিজে থাকছে? 12 মাস ধরে ভিজে থাকছে। আর নিত্য মানে কি? নিত্য মানে হচ্ছে সর্বদা, ঠিক আছে। তো মাতা মেনকা এখানে বলতে চাইছেন নবমী নিশিকে, সতী নবমী নিশি, বলছে তুমি কি জানো দীর্ঘ প্রতীক্ষা করার পর, দীর্ঘ বিরহ জ্বালা সহ্য করার পর, অর্থাৎ 12 মাস অর্থাৎ 1 বছর দীর্ঘ বিরহ জ্বালা সহ্য করতে করতে আমার চোখের জল সর্বদাই, মানে চোখের জলের মাধ্যমে আমার মানে চোখ মুখ সর্বদাই ভিজে থাকতো। এতটা কষ্ট করার পরে আমি পেয়েছি উমায় আমি, যে এতটা কষ্ট করার পর আমি উমাকে পেয়ে কি সান্ত্বনা ভাবে, অর্থাৎ সান্ত্বনা লাভ করেছি। ভালো করে বোঝার চেষ্টা করবে এই লাইনটা, ঠিক আছে। ওই যে বলেছিলাম একটু ইম্পর্ট্যান্ট হবে এই পদটা। কি বলতে চাইছে যে 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে পেয়েছি উমায় আমি কি সান্ত্বনা ভাবে, অর্থাৎ কি না মাতা মেনকা নবমী নিশিকে সতী বলে সম্বোধন করে বলছেন, সতী নবমী নিশি, আমি এই যে উমাকে পেয়েছি, এই উমাকে এমনিতেই কিন্তু পাইনি, এই উমাকে পাওয়ার জন্য আমাকে দীর্ঘ 1টা বছর অপেক্ষা করতে হয়েছে, দীর্ঘ 12টা মাস আমার চোখের জলে সারা মুখ বা পুরো চোখ আমার ভিজে থাকতো। এতটা কষ্ট করার পরে কিন্তু আমি আমার মেয়েকে পেয়ে সান্ত্বনা ভাবে, কি সান্ত্বনা ভাবে, আমি আমার নিজের হৃদয়ে সান্ত্বনা লাভ করেছি। দেখো এই যে সান্ত্বনা ভাবে, এই সান্ত্বনা ভাবে, এই যে ভাবে, এটা একটা অনুভূতি প্রবণ একটা কিন্তু জায়গা, ঠিক আছে।
অর্থাৎ এই যে মাতা মেনকা কতটা কষ্টের ফলে 12 মাস অর্থাৎ 1 বছর তার দু চোখকে ভিজিয়ে ভিজিয়ে, ঠিক আছে, যেন তার এক একটা দিন যেন মানে তার মাথার উপর পাথর পড়ার মতো, ঠিক আছে, 12 মাস 1 বছর ধরে তার অশ্রু মানে চোখ থেকে অশ্রু পড়ে গিয়েছে, দু চোখ ভিজে থাকতো সারা বছর ধরে, তবে গিয়ে এতটা কষ্ট করার পরে গিয়ে সে উমাকে পেয়ে নিজের হৃদয়ের মধ্যে একটা সান্ত্বনা লাভ করেছে। এই যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা এখানে ফুটে উঠছে, ঠিক আছে, কি সান্ত্বনা ভাবে, এই কি সান্ত্বনা ভাবে ভাবে এটা একটা অনুভূতি প্রবণ একটা জায়গা। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে যদি প্রশ্ন হয় যে পেয়েছি উমায় আমি, উমাকে মাতা মেনকা কিভাবে পেয়েছেন, তাহলে কি না 12 মাস তিথি সতী নিত্য অশ্রু জলে, অর্থাৎ 12 মাস নিজের চোখকে কেঁদে কেঁদে ভিজিয়ে রেখে বিরহ জ্বালা সহ্য করে দীর্ঘ অপেক্ষার পর কিন্তু মাতা মেনকা তার স্নেহের কন্যা উমাকে কাছে পেয়েছে। ক্লিয়ার হয়েছে জায়গাটা? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি ডাউট থাকে তো জানাবে, তখন আবার চেষ্টা করব ক্লিয়ার করার। ওকে, নেক্সট চলো। নেক্সট কি রয়েছে? 3টি দিনেতে, এইবারে এই লাইনটা একটু ভালো করে শুনবে। 3টি দিনেতে কহল তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে। বলছে 3টি দিনেতে কহল তারা কুন্তল, এ দীর্ঘ বিরহ জ্বালা এমন জুড়াবে। এখানে একটা কোশ্চেন মার্ক আছে। কোশ্চেন মার্কটা কাকে করছে? তারা কুন্তলকে করছে। কি বলতে চাইছে? 3টি দিনেতে। 3টি দিনেতে মানে কি? সপ্তমী, অষ্টমী এবং নবমী। এই যে 3টে দিন মাতা মেনকার কাছে তার স্নেহের কন্যা, আদরের কন্যা উমা, ভালোবাসার কন্যা আসে তার হৃদয়টাকে আলোকিত করে। তো এই যে দীর্ঘ একটা প্রতীক্ষা করার পর মাত্র 3 দিন পায়, তো সেটাই বলছে তারা কুন্তলকে। বলছে বলছে বলো তারা কুন্তল। বলছি, তারা কুন্তল মিনিংটা এখনই বলছি, একটু ওয়েট করেছি। বলছে তুমি বলো যে এত একটা দীর্ঘ প্রতীক্ষা করার পর, সারা বছর ধরে আমি আমার দু চোখ ভিজিয়ে রেখেছিলাম কেঁদে কেঁদে, এতটা কষ্ট যন্ত্রণা সহ্য করার পর, এতটা কন্যা বিচ্ছেদের ফলে বিরহ জ্বালা হৃদয়ে ধারণ করে এতটা সময় পার করার পর, কত সাধনার ফলে আমি আমার মেয়েকে মাত্র 3টা দিনের জন্য পেয়েছি। আচ্ছা সত্যি করে বলো তো, এই 3টে দিনে কি আমার হৃদয়ের যে বিরহ জ্বালাটা ছিল সেটা কি শেষ হবে? সেটা কি শেষ হতে পারে? আমার হৃদয়টা কি জুড়াবে? আমার মনটা কি শান্ত হবে এই 3 দিন পেয়ে? বলো তারা কুন্তল, তুমি কি বলতে পারবে? কখনোই না। আরে বাবা, ধরো 1 বছর 2 বছর অপেক্ষা করার পরে যদি কেউ 1 দিনের জন্য বা 3 দিনের জন্য তার পাশে এসে থাকে আর তাকে সে প্রবলভাবে চায়, তাহলে কি তার হৃদয় জোড়াবে? জোড়াবে না। কত 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 মনে কথা থাকবে, সেই কথাগুলো 3 দিনের মধ্যে শেষ হবে না, ঠিক না? তো সেটাই এখানে তারা কুন্তলকে বলতে চাইছে। মাতা মেনকা বলছে তুমি কি বলতে পারো, তুমি কি বলতে পারবে যে মাত্র এত এত কষ্ট করার পরে যখন আমি আমার মেয়েকে 3টে দিনের জন্য পেলাম, এই 3টে দিনে কি আমার মনে যত যা কথা, আমার মনে যে বিরহ জ্বালাটা ছিল, সেই জ্বালাটা কি কখনো জুড়াতে পারে? পারে না তো, কখনোই পারে না। তো দেখো তারা কুন্তলে, পরীক্ষাতে যদি প্রশ্ন হয়, দেখো তারা মানে কি? ওই যে বললাম তারা হচ্ছে রাত্রিকালীন সম্পদ, রাত্রিবেলার আকাশের সম্পদ, আকাশে তারা উঠে, তাই না? তো তারা মানে আমরা সবাই দেখেছি আকাশে। হ্যাঁ, কুন্তল, কুন্তল মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চুল, কুন্তল মানে হচ্ছে চুল, কেশ, ঠিক আছে? কুন্তল মানে হচ্ছে কেশ বা চুল। তো তারা কুন্তল মানে কি? তারা কুন্তল মানে হচ্ছে তারা দিয়ে সজ্জিত যে কুন্তল, অর্থাৎ তারা দিয়ে সজ্জিত কুন্তল যার, কিংবা তারা দিয়ে সজ্জিত চুল যার। কার তারা দিয়ে সজ্জিত চুল? এখানে নবমী নিশির বা নবমী রাত্রির। তো এই জায়গাটাতে মাইকেল মধুসূদন দত্ত তারা কুন্তল বলতে একটা বিষয়, দেখো সজ্জিত মানে হচ্ছে সাজানো, ঠিক আছে, অর্থাৎ তারা দিয়ে সাজানো চুল যার। তাহলে এখানে এই পদটাতে বা এই কবিতাটাতে আমরা কার চুলটাকে দেখতে পাচ্ছি তারা দিয়ে সাজানো? কার? না নবমী রাত্রির। এবারে কেমন না দেখো, এই যে কুন্তল বা কেশ, এই কেশটাকে মাইকেল মধুসূদন দত্ত এই যে নবমী নিশি বা নবমী রজনী বা নবমী রাত্রির যে
কালো কালো নিকষ কালো বলতে পারো, নিকষ কালো অন্ধকার যে রূপটা, ঠিক আছে, একদম ঘুটঘুটে অন্ধকার রাত্রির, মানে নবমী রাত্রির বা নবমী রজনীর যে নিকষ কালো অন্ধকার যে রূপ, সেই রূপটাকেই মাইকেল মধুসূদন দত্ত কুন্তল বলে চিহ্নিতকরণ করেছেন, অর্থাৎ কল্পনা করেছেন এই যে নিকষ কালো যে অন্ধকার রূপ নবমী রাত্রির বা নবমী রজনীর, সেটাকে যেন চুলের সাথে কল্পনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। আর সেই চুলে, সেই নিকষ কালো অন্ধকার রূপের মধ্যে যেন সাজানো রয়েছে বা মানে সজ্জিত অবস্থায় রয়েছে কারা, না এই তারাগুলো, ঠিক আছে। অর্থাৎ এই যে নিকষ কালো অন্ধকার যে রূপ আকাশের বা নবমী রজনীর, ঠিক আছে, যেটাকে চুলের সাথে তুলনা করছে, এবং সেই চুলে যখন তারাগুলো দিব্যবান, ঠিক আছে, তারাগুলো তো নক্ষত্র, তারা তো দেখা যায়, সচক্ষে দেখতে পাই আমরা, যখন দিব্যবান অবস্থায় রয়েছে তখন যেন একটা অপরূপ সৌন্দর্যের একটা পরিবেশ সৃষ্টি করছে। তো তারা কুন্তল শব্দের মাধ্যমে কিন্তু আমরা এই জায়গাটাই কিন্তু খুঁজে পাই। আবার একবার ক্লিয়ার করার জন্য বলে দিচ্ছি যে কুন্তল শব্দের অর্থ হচ্ছে চুল বা কেশ, তারা কুন্তল শব্দের অর্থ হচ্ছে তারা দিয়ে সজ্জিত কেশ যার বা চুল যার। তো এখানে তারা দিয়ে সজ্জিত কেশ হচ্ছে নবমী রাত্রির। কেন নবমী রাত্রির চুল তারা দিয়ে সজ্জিত, কেন নবমী রাত্রির চুল তারা দিয়ে সজ্জিত? কারণ মাইকেল মধুসূদন দত্ত কল্পনা করেছেন নবমী রাত্রি বা এই যে নবমী রজনীর যে নিকষ কালো অন্ধকার রূপটা রয়েছে, সেই রূপটাই যেন নবমী রজনীর কেশ বা চুল, আর সেই কেশেই যেন এই তারাগুলো দিব্যবান অবস্থায়, ঠিক আছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। একটা অপরূপ সৌন্দর্য এখানে প্রস্ফুটিত হচ্ছে, তাই না? তো সেটাই বলতে চাইছে এখানে মাইকেল মধুসূদন দত্ত এই তারা কুন্তল শব্দবন্ধের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে এই দুটো লাইনের মিনিং আসলে হচ্ছে কি না, এই তারা কুন্তল অর্থাৎ নবমী রজনীকে মাতা মেনকা বলতে চাইছে, বলছে তুমি কি বলতে পারো নবমী রজনী বা নবমী রাত্রি বা তারা কুন্তল, যে আমি এই যে উমাকে এত কষ্ট করার পরে আমি 3টে দিন পেয়েছি, এই 3টে দিনে কি কখনো এই দীর্ঘ বিরহ জ্বালা, দীর্ঘ 1 বছর যে আমি তার জন্য অপেক্ষা করেছি, এই দীর্ঘ বিরহ জ্বালা কি এই হৃদয়টাকে শান্ত করতে পারবে? কখনোই পারবে না। এটা কোশ্চেন করেছে কাকে, না তারা কুন্তল। পরীক্ষাতে যদি তারা কুন্তল শব্দের অর্থ আসে তো অবভিয়াসলি তোমরা লিখতে পারবে, তাই না? এর তাৎপর্য যদি আসে তাও তোমরা লিখতে পারবে, তাই না? যদি তারা কুন্তল শব্দের অর্থ আসে তাহলে লিখবে, ঠিক আছে, যে তারা দিয়ে সজ্জিত চুলজার বা কেশজার। তারা কুন্তলের তাৎপর্য যদি বলে তাহলে মাইকেল মধুসূদন দত্ত এই যে নবমী রাত্রির যে নিকষ কালো রূপটাকে তার কেশ বা কুন্তল বলে কল্পনা করেছে। ক্লিয়ার হয়েছে এখন? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, যে 3 দিন স্বর্ণ প্রদীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার। এই লাইনটাকেও কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, যে 3 দিন স্বর্ণ প্রদীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার। এখানেও কিন্তু দুটো মিনিং আছে, ঠিক আছে। এই দুটো মিনিংকেই আমরা পরপর বলবো। প্রথমে একটু আমরা সাদামাটা জায়গাটা আমরা একটু বলি, ঠিক আছে। মাতা মেনকা কি বলতে চাইছেন, যে 3 দিন, উপর যতগুলো 3টে দিন আছে ততগুলো হবে সপ্তমী, অষ্টমী আর নবমী, ঠিক আছে। যখনই পরীক্ষাতে যদি প্রশ্ন দিয়ে দেই যে 3টি দিন বলতে এখানে কোন 3টি দিনের কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখে দেবো কি, যে 3টি দিন বলতে সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই 3টে দিনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো কি বলতে চাইছেন মাতা মেনকা এখানে, যে 3 দিন স্বর্ণ প্রদীপ, স্বর্ণ প্রদীপ মানে কি, সোনা দ্বারা তৈরি দ্বীপ, ঠিক না, বা স্বর্ণ দিয়ে তৈরি দ্বীপ, সেটাই হচ্ছে স্বর্ণ প্রদীপ, জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার। অর্থাৎ এই যে 3 দিনে যখন মাতা মেনকার ঘরে অর্থাৎ উমা তার বাপের বাড়িতে এসেছিল সপ্তমী, অষ্টমী এবং নবমীতে, এই 3 দিনের জন্য, তখন মাতা মেনকার ঘরে যে অন্ধকারাচ্ছন্ন জায়গাটা ছিল সেটা আলোতে পরিণত হয়েছিল, কারণ তখন স্বর্ণদ্বীপ জ্বলে উঠেছিল ঘরে, সেই জন্যে। অর্থাৎ এই 3 দিন স্বর্ণপ্রদীপ জ্বলে উঠেছিল, কারণ এখান থেকেও প্রশ্ন হয় 3 দিন স্বর্ণপ্রদীপ জ্বলিতেছে ঘরে, স্বর্ণপ্রদীপ 3 দিন জ্বলে থাকার কারণ কি, মানে জ্বলার কারণ কি? কারণ কি, উমা মাতা মেনকার কাছে 3 দিনের জন্য এসেছিলেন, বা উমা শ্বশুর বাড়ি থেকে 3 দিনের জন্য বাপের বাড়ি এসেছিলেন বলে মাতা মেনকার ঘরে অন্ধকার দূর হয়ে স্বর্ণপ্রদীপ জ্বলে উঠেছিল, ঠিক আছে। এটা হচ্ছে সাদামাটা অর্থ, কিন্তু এখানে আর একটা গভীর অর্থ আছে,
সেটা কেমন? এটা একটু বলি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। সেটা দেখো, 3 দিন স্বর্ণপ্রদীপ, এই যে স্বর্ণপ্রদীপটাকে মাইকেল মধুসূদন দত্ত যেন উমার কনক প্রতিমার সাথে তুলনা করেছেন। কনক মানে কি? কনক, ঠিক আছে? তোমরা ক্লাস 10-এ হয়তো পড়ে থাকবে বা শুনে থাকবে, ও বা কিংবা ও মেঘনাদ বধ কাব্য নামটা হয়তো শুনে থাকবে। সেখানে একটা লাইন আছে, ঠিক আছে? কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী, ঠিক আছে? কনক আসন মানে সোনার আসন, কনক মানে হচ্ছে সোনা, ঠিক আছে? সোনার প্রতিমা রূপ উমা, ঠিক আছে? সোনার মতো প্রতিমা, উমা তো সোনার মতোই উজ্জ্বল, তাই না? তো এখানে মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণদ্বীপ বলতে উমাকেই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এই যে দীর্ঘ বিরহের পর যখন 3 দিন মাতা মেনকার কাছে উমা এসেছিল, উমাই হচ্ছে স্বর্ণপ্রদীপ। তখন যাবতীয় যা কিছু অন্ধকার ছিল সমস্ত কিছু কিন্তু দূর হয়ে উমা যখন এলো, তখন চারিদিক যেন আলো হয়ে উঠল। আর এখানে এই যে ঘর, এই ঘরটাকে আমরা বলতে পারি মাতা মেনকার হৃদয়টাকে, ঠিক আছে? অর্থাৎ যখন মাতা মেনকা এর পাশে উমা ছিল না, তখন দীর্ঘ বিরহ জ্বালা সহ্য করতে করতে মাতা মেনকার হৃদয়টা যেন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু স্বর্ণ প্রদীপ রূপ উমা যখন 3 দিনের জন্য মাতা মেনকার কাছে এলেন, যখন তার গৃহের দরজায় পা দিলেন, তখন যেন সমস্ত অন্ধকার এক নিমিষের মধ্যে দূর হয়ে স্বর্ণ প্রদীপ জ্বলে উঠল মাতা মেনকার হৃদয়ে, ঠিক আছে? তো এখানে মাতা মেনকার হৃদয়ে স্বর্ণপ্রদীপ আমরা ধরতে পারি একদিক দিয়ে, স্বর্ণপ্রদীপ বলতে উমাকেও আমরা বলে নিতে পারি, ঠিক আছে? আর এখানে আমরা ধরতে পারি মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণপ্রদীপ বলতে উমাকেই কল্পনা করেছেন। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তো বিষয়টা কি হলো না, 3 দিন স্বর্ণপ্রদীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার। তো এখান থেকে প্রশ্ন হয় 3 দিন স্বর্ণপ্রদীপ জ্বলার কারণ কি, কিংবা কোন 3টে দিনের কথা বলা হয়েছে? কমেন্ট করে জানাবে। আবারও একবার বলে দিচ্ছি, 3 দিন স্বর্ণপ্রদীপ জ্বলার এই কারণ হচ্ছে কারণ উমা শ্বশুর বাড়ি থেকে তখন মাতা মেনকার সান্নিধ্যে এসেছিলেন এবং সমস্ত অন্ধকার দূর করে পুরো ঘর আলোকিত হয়ে উঠেছিল। সেই জন্য 3 দিন স্বর্ণপ্রদীপ জ্বলছিল, কারণ উমা তখন বাপের বাড়িতে ছিল মেনকার সান্নিধ্যে, তার মায়ের কোলে। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। এরপরে দেখো কি রয়েছে, যে শুনিতেছি বাণী মিষ্টিতম দৃষ্টিতে কর্ণ কুহরে। শুনিতেছি বাণী, কার বাণী? না, উমার বাণী। এখন এই জায়গাটা সৃষ্টি হচ্ছে কখন বলতো, যখন নবমী নিশি যাব মাতা মেনকা ভয়ে, ঠিক আছে, কিসের ভয়ে? না তার নিজের কন্যাকে হারানোর ভয়ে চুপটি মেরে বসে আছে এবং নবমী নিশির দিকে তাকিয়ে তাকে যেন কাতর অনুরোধ করে বলছে যে, হে নবমী নিশি, হে নবমী রজনী, তুমি তোমার তারা দলগুলোকে নিয়ে চলে যেও না। তুমি যদি তোমার তারা দলগুলোকে নিয়ে চলে যাও, তাহলে আমার হৃদয়টা আবার পরিপূর্ণ অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। আমার এই 2 চোখ যেন আমার নয়নের মণিকে হারিয়ে ফেলবে। তুমি দয়াময়ী, তুমি দয়া করো। তুমি যদি দয়া করো নবমী রাত্রি, তাহলে উমা আমার পাশেই থেকে যাবে। কিন্তু তোমার মতো দয়াময়ী সূর্য নয়, সে নির্দয়, সে দশমীর প্রভাতে ঠিক উঠে পড়বে তুমি যদি চলে যাও। তাই তাকে ওঠার সুযোগটা তুমি দিও না, তুমি থেকে যাও। অনেক কষ্ট করে দীর্ঘ অশ্রু ফেলে চোখের চোখ ভিজিয়ে রাখার পরে কিন্তু তাকে আমি পেয়েছি, ঠিক আছে? কিন্তু এখন যদি এক নিমিষের মধ্যে, চুটকির মধ্যে যদি আমার এই যে স্বর্ণদ্বীপটা জ্বলেছে, সেই স্বর্ণদ্বীপটা যদি নিভে যায়, তাহলে আমার হৃদয়টাও কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যাবে। তো সেখানে বসে আছে অন্ধকারে, একদম নবমী নিশি যখন যাবে তখন শুনিতেছি বাণী, সে যেন কানে কানে সেই কথাগুলো শুনতে পাচ্ছে। 3 দিন যে কাটিয়েছে, ঠিক আছে? 3 দিন নবমী পৌঁছে তো গেছে, বিজয়া মানে কি, বিজয়া পর্যায়ের পদ পড়ছি মানে কি, পরের দিন বিজয়া হবে, দশমী ঢুকবে, পরের দিন যা কিছু ঘটবে নবমী রাত্রির দিন ঘটছে, তাই না? নবমী রাত্রির দিন যেন আগে যে 2 দিন কাটিয়েছে, মিষ্টি মিষ্টি যে বার্তালাপ করেছে, যে খেলাখেলি করেছে, সমস্ত কিছু যেন মাতা মেনকার কানের ভিতরে যেন বাজছে। আর মাতা মেনকার ভয়ে, কন্যা ভয়ে বিরহ জ্বালা যেন আরো বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তো দেখো কি হচ্ছে, যে শুনিতেছি মিষ্টিতময় সৃষ্টিতে কর্ণকুহরে। অর্থাৎ মাতা মেনকা বলতে চাইছে যে যখন এই যে 3 দিনের জন্য এসেছিল বা এসেছে কন্যা, তখন তার যে মিষ্টি মিষ্টি যে কথা, তার এই মুখ থেকে বা তার এই কণ্ঠ থেকে নির্গত বা সৃষ্টি
যে মিষ্টি মিষ্টি কথা, সেই কথাগুলো অর্থাৎ এই যে বাণীগুলো যেন মাতা মেনকার কানের ভিতরে একসময় সুধা বর্ষণ করেছিল, কিন্তু এখন সেগুলো যেন হৃদয়কে নাড়া দিচ্ছে। এটা ভাবলেই যেন মাতা মেনকার হৃদয়ের মধ্যে এক প্রকার ভীতির সঞ্চার হচ্ছে, ভয়ের সঞ্চার হচ্ছে। এই বুঝি নবমী নিশি শেষ হয়ে গেল, পরবর্তী দশমী সূর্য উদয় হলেই আমার উমাকে আবার চলে যেতে হবে কৈলাসপুরে, আবার একটা বিরহ জ্বালা, আবার একটা দীর্ঘ প্রতীক্ষা, তাই না? তো দেখো এই জায়গাটাই কিন্তু এখানে ফুটে উঠছে। তোমার কুহর, কুহর মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে? কুহর, কুহরে মানে হচ্ছে ছিদ্র, আর কর্ণ মানে হচ্ছে কান। তো মাতা মেনকা এখানে বলতে চাইছেন যে শুনিতেছি বাণী, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, কার বাণী? না উমার যে কথাবার্তা সেগুলো এখানে বাণী। সেই কথাগুলো কেমন? না মিষ্টিতম। আর সৃষ্টিতে কেন বলা হচ্ছে? কারণ এই যে উমার যে কণ্ঠ থেকে নির্গত যে মিষ্টি মিষ্টি কথাগুলো সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, সেই মিষ্টি কথাগুলো যেন এক সময় মাতা মেনকার কর্ণ কুহরে সুধা বর্ষণ করেছিল, অমৃত বর্ষণ করেছিল, তার অন্ধকার হৃদয়টাকে আলোতে পরিপূর্ণ করতে সাহায্য করেছিল। কিন্তু এখন এই কথাগুলো যেন কানের মধ্যে বাজছে, সে শুনতে পাচ্ছে, ঠিক আছে, আর তার মানে বিরহ জ্বালা আবার বৃদ্ধি পাচ্ছে। তো সেই জায়গাটাই কিন্তু এখানে ফুটে উঠছে। বোঝা গেছে? যদি না বুঝতে পারো, কোনো জায়গাতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ওকে, নেক্সট নেক্সট কি লাইন রয়েছে? না দ্বিগুণ আঁধার ঘর হবে। তারপর আবার বলছে, দেখো, দ্বিগুণ আঁধার ঘর হবে আমি জানি, নিভাও এ দীপ জ্যোতি। এখানে প্রশ্ন আসতে পারে যে নিভাও এ দীপ জ্যোতি, কেন দীপ নেভাতে বারণ করেছেন নবমী রজনীকে মাতা মেনকা? ঠিক আছে, কারণ কি? কারণ তার কন্যা আর যদি এই দ্বীপ নিভে যায় তাহলে পরবর্তী সকাল হবে, ঠিক আছে, এবং তাকে চলে যেতে হবে। দেখো এখানে একটা গভীর মিনিং আছে, ঠিক আছে, দেখো বোঝার চেষ্টা করো যে দ্বিগুণ আঁধার ঘর হবে আমি জানি, নিভাও এ দীপ জ্যোতি। মাতা মেনকা বলতে চাইছেন আমি জানি নবমী রাত্রি, নবমী রজনী, বলছে তুমি যদি আমার ঘরে যে স্বর্ণ দ্বীপটা জ্বলছে অর্থাৎ উমা, ঠিক আছে, আমার বাড়িতে 3 দিনের জন্য যে উমা এসেছে স্বর্ণদ্বীপ রূপী, এই স্বর্ণদ্বীপটাকে যদি তুমি নিভিয়ে দাও তাহলে কি আমার উমাকে চলে যেতে হবে। এই দ্বীপ তখনই নিমতে পারে যখন দশমীর সূর্য নির্দয় রবি উদিত হবে, তখনই দ্বীপটা নিভে যাবে আর উমাকে চলে যেতে হবে। দ্বীপ নেভা মানেই এখানে উমার চলে যাওয়ার জায়গাটা বলা হচ্ছে। বলছে দ্বিগুণ আঁধার ঘর হবে আমি জানি, নিভাও এ দ্বীপ যদি, অর্থাৎ নবমী রাত্রি যদি তার তারা দলকে নিয়ে চলে যায় তবেই তো উমাকে চলে যেতে হবে পরবর্তী দশমীর প্রভাতে, তাই না? আর এখানে মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণ প্রদীপ বলতে অ্যাকচুয়ালি উমাকেই বোঝাতে চেয়েছেন। তো নবমী রাত্রি যদি চলে যায় তাহলে মাতা মেনকা বলতে চাইছেন, বলছে নবমী রাত্রি, বলছে তুমি যদি এই দ্বীপটা নিভিয়ে দাও, এই যে 3 দিন যে স্বর্ণ প্রদীপ আমার ঘরে জ্বলছে উমারূপী, হ্যাঁ, এই দ্বীপটা যদি তুমি নিভিয়ে দাও তাহলে আমার হৃদয় আগের থেকে অনেক বেশি অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। ওই যে ঘর মানে হৃদয়ের কথা বলেছিলাম একটু আগে, তাহলে আগে যেমন যতটা আমার ঘর অন্ধকার ছিল তার থেকে বহু গুণ দ্বিগুণ অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ মাতা মেনকার হৃদয়টা আরো বেশি করে দ্বিগুণ অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। মাতা মেনকা সেটা জানে। যদি এই নবমী রাত্রি এই 3 দিন জ্বলে থাকা প্রদীপ অর্থাৎ উমাকে নিভিয়ে দেই, অর্থাৎ যদি নবমী রাত্রি তার তারা দলগুলোকে নিয়ে চলে যায় তাহলে এই 3 দিন ধরে যে স্বর্ণ প্রদীপটা জ্বলছে সেটা নিভে যাবে। আর সেটা নিভে যাবে, যদি নিভে যায় তাহলেই কিন্তু উমাকে পরবর্তী সকালে দশমীর প্রভাতে চলে যেতে হবে, তাই না? তো নিভা মানে কি? নিভা মানেই দশমী ঢুকে যাবে, তাই না? তার আগে তো আর নেভাতে পারছে না, কারণ তারা দল যদি না যায় আকাশে উদিত থাকে তাহলে স্বর্ণ প্রদীপ জ্বলতে থাকবে, কারণ শেষের দিনের ঘটনা এটা, ঠিক না? মানে এই যে নবমী রাত্রি যাবো সেই সময়ের ঘটনায় কিন্তু গিরিরানী এই কথাগুলো বলছেন, ঠিক তো? বুঝতে পারছো জায়গাগুলো? এরকম একটা বিষয়। তো মাতা মেনকা বলতে চাইছেন আমি জানি, বলছে যদি নবমী রাত্রি তুমি যদি এই 3 দিন ধরে জ্বলে থাকা স্বর্ণ প্রদীপটাকে তুমি যদি নিভিয়ে দাও তাহলে আমার ঘর
আরো বেশি অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, আগের থেকে দ্বিগুণ অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, আমার হৃদয়টাও আগের থেকে দ্বিগুণ অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে কি বলেছে, কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের বাণী। দেখো, নবমীর নিশা শেষে আছে এই জায়গাটা, নবমীর নিশা শেষে। নবমীর নিশা শেষে মানে কি, এই যে নবমী নিশি, নবমী রাত্রিটা যাবো যাবো অবস্থা, সেই সময় বলছেন কাতর ভাবে মাতা মেনকা, যে তুমি যদি এই 3 দিন ধরে যে দীপটা ঘরে জ্বলছে, উমারূপী যে স্বর্ণ প্রদীপটা ঘরে জ্বলছে, সেই দীপটাকে যদি তুমি নিভিয়ে দাও, এই দীপটা তখনই নিমবে যখন তুমি তোমার তারা দলগুলোকে নিয়ে নবমী রাত্রি চলে যাবে। কিন্তু তুমি যদি এই তারা দলগুলোকে নিয়ে থেকে যাও, তাহলে আমার এই স্বর্ণদ্বীপ কিন্তু কখনোই নিমবে না। তাই মানে কাতর সরে বলছে যে তুমি যেও না, তুমি তোমার তারা দলকে নিয়ে যেও না, তুমি দয়াময়ী, তুমিই যদি দয়া করো তবেই কিন্তু সম্ভব, তবেই এই স্বর্ণদ্বীপটা জ্বলতে থাকবে, তবেই স্বর্ণদ্বীপটা জ্বলবে। কিন্তু আমার রুমের আলো চলে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। আর এখানের তোমরা মাইকেল মধুসূদন দত্তের নামটা পেলে না, তো এখানে একটা প্রশ্ন তোমাদের মনে জাগবে যে তাহলে দাদা এই পদটার ভণিতাংশ কই? কারণ মাইকেল মধুসূদন দত্তের তো নাম নেই, তার তো থাকার কথা উচিত ছিল। কিন্তু এটা কিন্তু কোনো পদ নয়, এটা হচ্ছে সনেট জাতীয় একটা কবিতা। ওকে, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে মাইকেল মধুসূদন দত্তের এই বিজয়া দশমী যে পদটা রয়েছে, এই বা এই কবিতাটা রয়েছে সনেট জাতীয়, এর ভণিতাংশ কোনটা, তখন আমরা লিখব এই শেষের লাইনটা, কহিলা। ঠিক আছে, কহিলা কাতর, কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী। এইটা কারণ কে বলছে, এটা গিরিশের রানী বলছে। কহিলা আছে না, কহিলা আছে তো, কহিলা অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত মাতা মেনকার হৃদয়ের যে বেদনা কন্যা বিরহে, সেই বেদনাটাকে নিজে ধারণ করে নিজের হৃদয়ে মাতা মেনকাকে বসিয়ে কিন্তু তিনি এই সনেট জাতীয় বিষয়টা রচনা করেছেন। তাই এই কবিতাটার ভণিতাংশ হচ্ছে এটা, কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী। আশা করি পুরো পদটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাও যদি কোনো জায়গাতে কিঞ্চিত পয়েন্ট মাত্র ডাউট থেকে যায়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কেউ বলতে পারবে না যে দাদা তোমাদেরকে কমেন্টের উত্তর দেইনি। যার তোমরা উত্তর দাও, তো যার যেখানে একটু আধটু লেখাতে এদিক ওদিক হয়, আমি সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে কারেকশন করে দিই। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে জানাবে। এবারে চলো প্রশ্ন বলি, এখান থেকে যে যে প্রশ্ন আজকে তোমরা করে রাখবে। যেও না রজনী আজিল এই তারা দলে, মাতা মেনকা নবমী রাত্রিকে কেন না যেতে অনুরোধ করেছেন? ঠিক আছে, বুঝতে পারছো, মাতা মেনকা নবমী রাত্রিকে কেন যেতে বারণ করেছেন, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মাতা মেনকার কাছে নবমী রাত্রি দয়াময়ী কেন, নবমী রাত্রিকে কেন দয়াময়ী বলেছেন। ওকে, তৃতীয়, রবি অর্থাৎ সূর্যকে নির্দয় বলার কারণ কি। ঠিক আছে, তৃতীয়ত, আহ 3টি দিনেতে কহল তারা কুন্তলে, এখানে তারা কুন্তল বলতে কি বোঝানো হয়েছে, মানে তাৎপর্যটা লিখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 দিন বলতে কি বোঝানো হচ্ছে এটা। ওকে, আর হ্যাঁ, দ্বিগুণ আঁধার ঘর হবে আমি জানি, নিভাও এ দীপ যদি। ঠিক আছে, দ্বিগুণ আঁধার ঘর হবে আমি জানি, কখন দ্বিগুণ আঁধার ঘর হবে, কিংবা মাতা মেনকার ঘর কখন দ্বিগুণ আঁধার ঘরে পরিণত হবে। ব্যাস, আর এই পদটার ভণিতাংশ বোঝা গেছে। ব্যাস, এই কটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। আর এই পদটা তো হলো, কোনো জায়গাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে। আর যদি আমি একটু বেশি কথা বলে ফেলি তার জন্য দুঃখিত, কারণ তোমাদেরকে বোঝানোর জন্যই আমি বলছি, যাতে করে বিষয়টা ক্লিয়ার করতে পারো। আর যদি তোমরা চাও দাদা এত লং ডিসকাশন আমরা চাই না, আমরা শর্টে কাটে চাই, তাও করতে পারি, তাহলে কিন্তু তখন স্পিড হয়ে যাবে, তখন বুঝতে সমস্যা হবে। চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে, তোমাদের চয়েস। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তো এই প্রশ্নগুলো কমেন্ট করে জানাবে। এর আগের ক্লাসে আমরা আমি কি হেরিলাম নিশি সব, না ওটা নয়, যে ওনা রজনী আজিল এ তারা দলে, এটা হলো। ঠিক আছে, আগের ক্লাসে আর একটা যে বিজয়া পর্যায়ের পদ ছিল সেটা আমরা আলোচনা করে দিয়েছিলাম, সেখান থেকে লং কোশ্চেনের অ্যান্সারও তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছিলাম, তাই তো।
ওরে নবমিনিষী না হয়ে অবসান, শুনেছি দারুণ তুমি নারাকসতের মান, এই পদটির এখান থেকে যে কাব্য সৌন্দর্যটা আসে। এর পরবর্তী ক্লাসে আমরা এই যে আজকে যে কবিতাটা পড়লাম সনেট জাতীয় মাইকেল মধুসূদন দত্তের বিজয়া পর্যায়ের যে পদটা আমরা পড়লাম বা কবিতাটা পড়লাম, এটার কাব্য সৌন্দর্যটা এর পরবর্তী অর্থাৎ কালকে তোমাদেরকে আমি লিখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে বলে রাখছি তোমাদের শাক্ত পদাবলী 7খানা পদের মধ্যে সব থেকে দুটো ইম্পর্টেন্ট পদ আছে। একটা হচ্ছে এটা যেটা আজকে পড়লাম, আর একটা পড়বো সেটা হচ্ছে ভক্তের আকুতি পর্যায় থেকে। ওই দুটো পর্যায় খুব ভালো করে আমাদেরকে করে রাখতে হবে। ঠিক আছে, বাকি যেগুলো আছে সেগুলো উপরে উপরে কিন্তু করে রাখতে হবে, উপরে উপরে করে রাখলে চলবে। সাধারণত প্রশ্ন এই দুটো পদ থেকেই কিন্তু পরীক্ষাতে দেওয়া হয়, বুঝলে? তো যাই হোক, আলোচনাগুলো কেমন লাগছে একটু তোমরা জানাবে। ভালো লাগছে তোমাদেরকে বোঝাতে পারছি আমি? মানে তোমাদের মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো উৎপন্ন হচ্ছে পদগুলো থেকে, তোমাদের চোখের সামনে আমি পদগুলোকে ভাসাতে পারছি তো? মানে কোনো রকম কোনো কমা পূর্ণচ্ছেদের ডাউট থাকছে না তো? জানাবে, এটা তোমাদের কর্তব্য। আর তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান করার দায়িত্ব আমার। ঠিক আছে, তো এইটা একটু জানাবে। আর একটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমি সাবস্ক্রাইব চাই না। ঠিক আছে, আমি লাইক চাই না, সাবস্ক্রাইব চাই না, আমি কিচ্ছু চাই না। ঠিক আছে, আমি শুধু চাই যে বাংলার জন্য যেন কাউকে টাকা খরচ করতে না হয়। তাই রিকোয়েস্ট করব, যারা বাংলা নিয়ে পড়াশোনা করছে তাদের হাতে তোমরা এই ভিডিওগুলো পৌঁছে দাও। তারা যেন ফালতু 500-600 টাকা দিয়ে ক্লাস, মানে সেমিস্টার ফিস যেন তাদেরকে দিতে না হয়। এখানে আমি সব তোমাদেরকে প্রোভাইড করব। তোমাদের কমেন্ট, তোমাদের গুরুত্ব আমার গুরুত্বকে বাড়াতে সাহায্য করবে, এই কথাটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, আমি সর্বদাই তোমাদের পাশে আছি। ঠিক আছে, সবার হাতে পৌঁছে দাও যারা বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য বাংলা নিয়ে কোনো অসুবিধা না হয় আমি থাকি। ঠিক আছে, তোমাদের পিডিএফ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। শাক্ত পদাবলী শেষ হলে যখন শ্রীকৃষ্ণ কীর্তন শুরু করব তখন শ্রীকৃষ্ণ কীর্তনের পিডিএফ দিয়ে দেবো। কিন্তু তোমরা যদি চাও যে দাদা তার আগেই আমাদেরকে পিডিএফটা দিয়ে দিন শ্রীকৃষ্ণ কীর্তনের, চণ্ডীমঙ্গলের আর বৈষ্ণব পদাবলীর, শাক্ত পদাবলীর তো আজকে দিয়ে দিচ্ছি, তাহলে আমি কালকে ভিডিওতে আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করব। ঠিক আছে, তো যাই হোক, চলো সকলেই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি সকলেই ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা। ঠিক আছে, ওকে, চলো।